আজকে ডেট কত বলো? আজকে 16, 16/7/2024। আজকে ফোর্থ ফ্রিকশনে যেগুলো ডিসকাশন করব সেটা হচ্ছে একটা কনসেপ্ট আমাদের একটু তোমাদের কাছে জানার চেষ্টা করব। একটা বাকি ছিল, সেই কনসেপ্টটা আমরা আজকে ডিসকাস করব। তারপরে কিছু প্রবলেমস করব ছোট ছোট। আর তার আগে অনেকে অনেক ছোট ছোট জিনিস পাঠিয়েছো, সেই জিনিসগুলো আমি বলার টাইম পাইনি, সেগুলো একটু আমি বলে দিই। যেগুলো অসুবিধে ছিল। প্রথমে প্রিয়ন্তন একটা পাঠিয়েছিস, ওটা হচ্ছে দিস ইজ এ ভেরি ভেরি গুড কোশ্চেন। সেটা হচ্ছে যে ও বলছে যে কোনো একটা বস্তু, তার দুটো দুটো ডাউট বা তিনটে ডাউট আছে। যেহেতু এই চ্যাপ্টার সংক্রান্ত সেজন্য আর আলাদা ডাউট ক্লাস করছি না, এখানেই বলে দিচ্ছি। দেখো এখানে বলো বলো। হুম। হ্যাঁ, যদি সারফেস আমি একই বলে দিয়েছি সেজন্য, তাহলে ওটাকে প্রবলেমটাকে প্রথমেই আমি বলে দিই যে পৃথিবী থেকে, পৃথিবী পৃষ্ঠ এটা ধর, পৃথিবী পৃষ্ঠ, আর এটা হচ্ছে চন্দ্র পৃষ্ঠ। এবার পিঠটা একই, বস্তুটাও একই। মানে এই যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠটা আর চাঁদের পৃষ্ঠটা একই, এটা বলা আছে একই পৃষ্ঠ। যে দুটো বস্তুকে আমি আহ, এই যে বস্তুকে আমি টানার চেষ্টা করছি, এখানেও যে বস্তুকে আমি টানার চেষ্টা করছি, এই দুটো বস্তু কিন্তু একই তোমার হবে, ঠিক আছে? এবার আমি জিজ্ঞাসা করেছি, জিজ্ঞাসা করেছি যে সীমাস্থ ঘর্ষণ বল কত, লিমিটিং ফ্রিকশন কত। সীমাস্থ ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ বল যেটাকে আমরা বলি এফএস, এটা হচ্ছে সর্বোচ্চ স্ট্যাটিক ঘর্ষণ বল। যতক্ষণ ধরে ঘর্ষণ বল ওকে আটকে রাখবে, কিন্তু ও গতিশীল হবে না। তার মান আমরা জানি যে এইখানে যদি এইদিকে নিচে এমজি হবে আর উপরে নর্মাল হবে আর, তাহলে এইদিকে যদি গতির চেষ্টা যদি হয়, এদিকে যদি চেষ্টা হয়, তাহলে এখানে ফ্রিকশন ফোর্স কাজ করবে মিউ ইন্টু আর। আর যেহেতু আর ইকুয়াল টু এমজি, তার মানে এখানে হবে মিউ ইন্টু আর হচ্ছে ফ্রিকশন ফোর্স, আর আর এমজি হওয়ার জন্য হবে মিউ ইন্টু এমজি। তুমি ঠিকই বলেছো যে এখানে যে মিউ, এখানে মিউটাও কিন্তু একই ধরবো। এবার এখানে তফাৎ কি হবে? এখানে তফাৎ হবে নিচের দিকে হবে mg/6। মোটামুটি চাঁদে 6 ভাগ কম হয় অভিকর্ষ টান। তাহলে এখানেও রিয়াকশনটা হবে R1 যদি হয়, তাহলে এই দিকে কাজ করবে সীমাস্থ ঘর্ষণ বল মিউ এস ইন্টু আর ওয়ান বা মিউ ইন্টু আর ওয়ান। তাহলে এখানে সীমাস্থ ঘর্ষণ বল FS1 যদি আমি বলি, তাহলে এটা মিউ আর ওয়ান হবে। তার মানে মিউ mg/6 হবে, যদি আমি ধরে নিই g/6টা এক্স্যাক্ট। তাহলে মিউটা আমরা অবশ্যই সেম ধরে নিচ্ছি। এই একই পৃষ্ঠ, একই বস্তু, একই বস্তু বলে দিয়ে, যদি না দেওয়াও থাকে তাহলেও আমরা ধরে নেব যে একই পৃষ্ঠ একই বস্তু, যদি না দেওয়া থাকে আলাদা করে। ওকে, ক্লিয়ার? এবার দেখো আমরা একটা ডিসকাশন করছিলাম, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ডিসকাশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন করছিলাম, যে দুটি প্রশ্ন আমরা করেছিলাম। একই জিনিসের দুটি প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা জাস্ট একটু একটু আলাদা ছিল। সেটা কি ছিল? 1 নম্বর প্রশ্ন ছিল যে অনুভূমিক তলে, অনুভূমিক তল বরাবর এম ভরের একটি বস্তুকে গতিশীল করতে ন্যূনতম কত বল লাগবে প্রয়োজন, এটা আমরা ডিসকাস করছিলাম। এটা এটা ধরে নাও, যদি ছবিটা আমি আঁকি, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে এম ভরের একটা বস্তু, এবং এই এম ভরের বস্তুটাকে আমি চেষ্টা করছি এই বরাবর গতিশীল করব। এটা আমার চেষ্টা, গতিশীল করব এই দিক দিয়ে। তাহলে এখানে এই বস্তুটার উপরে মিনিমাম কত ফোর্স প্রয়োগ করতে হবে? এটার অ্যান্সার কি ছিল? কে বলতে পারবে? কত ছিল এটা?
একদম তাই, মিউ এমজি ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 + মিউ স্কোয়ার। এইটা এটা আমরা ডিসকাস করেছি। কারণ কি? এটা বলেছে অনুভূমিক তল বরাবর গতিশীল করতে হবে। আমি বারবার ২-৩ বার ৪ বার এটা কেন ডিসকাস করছি? কারণ এই জিনিসটা আমাদের ভুল হয়ে যায়। এমসিকিউ এ পড়ার সময় কিন্তু আমরা ঠিক করে নজর করি না বলে মিউ এমজি করে দিই। মিউ এমজি কখন হবে? যদি বলে অনুভূমিক ভাবে বল প্রয়োগ করে যদি করে, মানে সেকেন্ড প্রশ্নটা এটা হচ্ছে, তার মানে কি আমি যদি বস্তুটাকে এই বরাবরও টানি, কোন একটা এফ বল দিয়ে থিটা কোণেও যদি টানি, তাহলেও তো বস্তুটা অনুভূমিক তল বরাবরই যাবে। এটা উঠে পড়ছে না, তল তো ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, তাহলে তো অনুভূমিক তল বরাবর যাবে। ওকে, তার মানে এখানে অনুভূমিক তল বরাবর গতি বলেছে। আর সেকেন্ড পয়েন্টটা কি ছিল আমাদের? সেকেন্ড পয়েন্টটা ছিল যে অনুভূমিক দিকে বল প্রয়োগ করে, অনুভূমিক দিকে বল প্রয়োগ করে অনুভূমিক তলে গতিশীল করতে। এই অনুভূমিক তলে কথাটা উহ্য রাখলেও চলবে, কারণ অনুভূমিক দিকে বল প্রয়োগ করলে সে অনুভূমিক তলেই যাবে। বল প্রয়োগ করলে করে গতিশীল করতে ন্যূনতম কত প্রয়োজনীয় বল কত? কত হবে? এখানে এই হচ্ছে আমার সারফেস, এই হচ্ছে আমার বডি, এম ভরের বডি, আর তাকে বল প্রয়োগ করেছি আমি একবারে অনুভূমিক ডাইরেকশনে বল প্রয়োগ করেছি, এফ বল। তাহলে এক্ষেত্রে কত বল মিনিমাম লাগবে? একে আটকাবে কে? এখানে দেখো নিচে এমজি কাজ করবে, এখানে রিয়াকশন কাজ করবে। এমজি বলটা কে দেয়? এমজি বলটা দেয় এম ভরের বস্তু। কাকে দেয়? সারফেসকে দেয়। তাই সারফেস প্রতিক্রিয়া হিসেবে লম্ব বরাবর একটা বল দেবে, সেটা হচ্ছে রিয়াকশন ফোর্স। আর এবার আমরা জানি রিয়াকশন ফোর্স যত বেশি হয় ফ্রিকশন তত বেশি হয়, এগুলো আমরা ডিসকাস করেছি। এবার এই এফ বলটা চাইবে এই বরাবর গতিশীল করার চেষ্টা করবে, এই বরাবর গতিশীল করার চেষ্টা করবে। তাহলে চেষ্টা করতে বাধাকে দেবে, এখানে ফ্রিকশন দেবে বাধা, এখানে বাধা সৃষ্টি হবে। এই বাধা বলটা কত? ম্যাক্সিমাম বাধা কত? তাহলে ম্যাক্সিমাম বাধা যদি আমি অতিক্রম করি, তাহলে আমার চলতে শুরু করবে। ম্যাক্সিমাম বাধাটাকে আমরা কি বলি? কোন একটা বস্তু, একদম তাই, লিমিটিং ফ্রিকশন ফোর্স, সীমাস্থ ঘর্ষণ বল। তাহলে এই সীমাস্থ ঘর্ষণ বলের চেয়ে যদি বেশি হয়ে যায়, তাহলে এফ যদি গ্রেটার দেন এফএস হয়ে যায়, তাহলেই কিন্তু এ কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু এফএস যদি হয়ে যায়, তাহলে ও চলবার উপক্রম করবে বা চলতে শুরু করবে। তাহলে সেক্ষেত্রে এফএস মানে আমরা জানি মিউ ইন্টু আর, মিউ আর মানে হচ্ছে মিউ ইন্টু এমজি। তার মানে এইটা হচ্ছে আমার অ্যান্সার এখানকার। দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট দুটো কোশ্চেন। একটাই বল প্রয়োগের দিক বলা নেই, এখানে বল প্রয়োগের দিক বলে দিয়েছে অনুভূমিক দিকে বল। তাহলে প্রযুক্ত বলের দিক নির্দেশিত আছে, প্রযুক্ত বলের দিক নির্দেশিত আছে। ওকে, নেক্সট যেটা ডাউট ছিল প্রিয়ন্তনের, সেটা হচ্ছে যে এই একটা সারফেস, এই সারফেসের উপর একটা বডি আছে, এম ভরের একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমি এইভাবে একটা অ্যাঙ্গেলে এ ফোর্স দিচ্ছি। ফোর্স দিলে আমাদের থিটা কোণে যদি ফোর্স দিই, তাহলে এই দিকে বলের একটা উপাংশ পাবো এফ কস থিটা, আর এই বরাবর বলের উপাংশ পাবো এফ সাইন থিটা। প্রযুক্ত বলের দুটো উপাংশ পাবো। এটা বোঝা যাচ্ছে তো না বোঝা যাচ্ছে না? একটু আওয়াজ কর। অমর্ত্য, দীপাঞ্জন, অর্পণ, বুঝতে পারছিস সবাই? ওকে, তাহলে এখানে হচ্ছে এমজি কাজ করছে, আর এই দিকে নর্মাল কাজ করবে রিয়াকশন। তাহলে এই বরাবর কত ফ্রিকশন ফোর্স কাজ করবে? বাঁদিকে জাস্ট চলবার উপক্রম যখন করবে, চলবার উপক্রম করলে কত কাজ করবে বল বলো? এই দিকে প্রযুক্ত বল কত হবে? বাম দিকে, তাহলে মিউ ইন্টু আর। শুধুমাত্র মিউ ইন্টু আর এর কথা আমরা মনে রাখবো, মনে রাখবে মিউ এমজির কিন্তু আর হবে না। কেন? তার কারণ হচ্ছে এই বরাবর শুধুমাত্র আর নেই, এফ সাইন থিটা আছে এবং বস্তুটা উপর দিকে উঠে চলে যায়নি।
তার জন্য আমরা করেছিলাম এই ইকুয়েশনটা যে mg ইকুয়াল টু এফ সাইন থিটা প্লাস আর। তাহলে আর সমান mg মাইনাস এফ সাইন থিটা, এটা আমরা করেছিলাম। তাহলে এখানে এইটা হচ্ছে বাধা অনুভূমিক দিকে চলার, আর এইটা হচ্ছে চেষ্টা। তাহলে চলবার উপক্রম যদি আমার করতে শুরু করে, তাহলে চেষ্টাটা গ্রেটার দ্যান ইকুয়াল টু বাধা হবে। তাহলে চেষ্টা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু বাধা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এফ কস থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে মিউ ইন্টু আর, বাধাটা। তার মানে এটাকে আমরা লিখতে পারি যে এফ কস থিটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু মিউ ইন্টু আর, মানে হচ্ছে mg মাইনাস এফ সাইন থিটা। তাহলে মিনিমামের কথা যদি আমি আলোচনা করি, তাহলে গ্রেটার দ্যান আর ইউজ করবো না, শুধু সমান ইউজ করব। যদি ইউজ করি তাহলে কি পাবো? অর এফ কস থিটা সমান মিউ mg মাইনাস মিউ এফ সাইন থিটা। সেখান থেকে আমরা পেলাম যে এখান থেকে এফ সমান পেলাম মিউ mg ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা। এটা পেয়েছি তো? এবার প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্ন করেছে যে এটা কি উল্টো হলো কেন রে? ওটা নিচের দিকে ঠেলেছে। এবার এখানে আমরা দেখেছি যে এটা চলতে শুরু করতে গেলে এই প্রবলেমটা তো ঠিক বুঝতে পারলাম না। এটা কি দিয়েছে রে? 21-এরটা এফ বলটা নিচের দিকে আছে, এরকম নিচের দিকে আছে না, তার জন্য নেগেটিভ এসছে। আচ্ছা, তাহলে এইটা ছিল এফ বলটা উপরের দিকে। এবার যদি নিচের দিকে করি, তাহলে আমরা পাবো এরকম করে, যদি একটা এম ভরের বস্তু হয় আর এখানে যদি এফ বলটা ক্রিয়াশীল হয় এবং উল্লম্বের সাথে থিটা কোণ করেছে। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 21, সলভ প্রবলেম। সলভ প্রবলেম পেজ নাম্বার কত? 380 পেজ নাম্বার। ওকে, তাহলে এই দিক দিয়ে তো mg একটা কাজ করছেই, আর এফ এর একটা উপাংশ কাজ করছে এফ কস থিটা, এই বরাবর কাজ করছে এফ সাইন থিটা, আর উপরের দিকে কাজ করছে তোমার উল্লম্ব বল আর। তাহলে এইটা হচ্ছে তোমার চেষ্টা, আর এই দিকে হবে তোমার বাধা। বাধা বল কত হবে? মিউ ইন্টু আর। তাহলে দেখো এখানে ভার্টিক্যাল মোশনটা যদি আমি দেখি, তাহলে দেখছি উপরের দিকে কেবলমাত্র আর আছে, আর নিচের দিকে আছে তোমার mg প্লাস এফ কস থিটা। তাহলে এইটাই আমার আর এর মান বেরোলো। এবার এই দুটো সমান হলো কেন? কারণ হচ্ছে বস্তুটা উপর দিকে উঠে যায়নি। আর চলবার উপক্রম শর্তটা কি হবে? চলতে কখন শুরু করবে? শর্ত হচ্ছে যখন এফ সাইন থিটা যেটা, সেটা জাস্ট গ্রেটার দেন ইকুয়াল টু মিউ ইন্টু আর হয়। তার মানে কি? তার মানে হচ্ছে এফ সাইন থিটা মিনিমাম যদি ধরি, তাহলে এটা ইকুয়াল হবে মিউ ইন্টু mg। আর এর মানটা এখানে বসাচ্ছি, এই আর এর মানটা। তাহলে মিউ ইন্টু mg প্লাস মিউ এফ কস থিটা। তাহলে এইটা এখানে নিয়ে এলে আসবে এফ ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা সমান হচ্ছে মিউ ইন্টু mg। তাহলে এফ সমান এখানে দাঁড়াচ্ছে মিউ mg ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এইটা হচ্ছে তোমার প্রযুক্ত বলের তোমার মানে এইটা হচ্ছে এই বলটা লাগবে যাতে করে ও সচল হবে, যদি থিটা কোণটা বলে দেয়। এখানে থিটা কোণটা কিন্তু বলা আছে, এটা ভেরিয়েবল নয়, এটা বলা আছে, বলা আছে যে ওই কোণেই দেবে। ঠিক? তাহলে এবার বলছে যে কখন গতির সৃষ্টি হবে। এখানে প্রশ্ন হচ্ছে কখন গতির সৃষ্টি হবে। তাহলে আমাকে দেখতে হবে যে দেখো এই যে পার্টটা, এই পার্টটা যদি লেস দ্যান ইকুয়াল টু, তাহলে এফ এফটা ধনাত্মক হতে হবে, এইটা এফটা একটা রিয়াল হতে হবে, এটা তো মান।
এফটা হচ্ছে বলের মান, বলের মান। এই বলের মান যেটা, সেটা ঋণাত্মক হতে পারে না, এটা নেগেটিভ হতে পারে না। আর কি হতে পারে না? বলের মান অসীম হয়ে যেতে পারে না। কারণ কি? অসীম কি? অসীম হচ্ছে একটা কনসেপ্ট, কোনো নাম্বার নয়। পজিটিভ ইনফিনিটি মানে কি? পজিটিভ ইনফিনিটি ইজ দ্য গ্রেটার ইন্টেজার অফ দ্য গ্রেটেস্ট ইন্টেজার ইউ ক্যান এভার থিঙ্ক। তুমি সবচেয়ে বড় যে নাম্বারটা ভাবতে পারো, তার চেয়েও বড় নাম্বার হচ্ছে পজিটিভ অসীম। তাহলে ইট ইজ গ্রেটার দ্যান দ্য গ্রেটেস্ট নাম্বার ইউ ক্যান এভার থিঙ্ক। আর যেটা নেগেটিভ ইনফিনিটি মানে যেটা ছোট্টর দিকে, ইনফাইনাইটেসিমালি স্মল যেটাকে বলা হয়, খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এতটাই ছোট যে তুমি যতটা ছোট ভাবতে পারো, চিন্তা করতে পারো, তার থেকে অল্প ছোট হচ্ছে অসীম ছোট। তাহলে এই দুটো হচ্ছে রিয়েলিস্টিক নয়, এগুলো হচ্ছে বাস্তবে কিন্তু এই ধরনের কোনো প্রযুক্ত বল হতে পারে না। অসীম বিশাল মান হতে পারে, অসীম হতে পারে না। তাহলে আমরা দেখব এই এখানে তো মিউ এমজি, যে তাহলে এই দুটো কন্ডিশন আছে, এই দুটো কন্ডিশন কখন মেনটেন হবে? তাহলে এফ সমান দেওয়া আছে মিউ এমজি ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে বলো 1 নাম্বার পয়েন্টটা যদি আমরা দেখি, এখানে দেখো, এখানে যদি আমরা ইন্সপেক্ট করি এই পুরো জিনিসটাকে, যদি একটু আমরা ভালো করে দেখি, তাহলে মিউ এমজি এটা হচ্ছে ধনাত্মক। এটা নিয়ে আমার কোনো চাপ নেই, কারণ মিউ সবসময় ধনাত্মক, আর ও এম জি সবই ধনাত্মক, এগুলো সব মান বলা আছে, তাহলে সব ধনাত্মক। কিন্তু নিচে দেখতে পাচ্ছি একটা মাইনাস আছে মধ্যেখানে। তাহলে এই যে হর, যেটা হরটা, হরটা কিন্তু পজিটিভ নেগেটিভ দুইই হতে পারে। শুধু এই দুইই হতে পারে তা নয়, এটা জিরোও হতে পারে, শূন্যও হতে পারে। তাহলে এই যে তিনখানা অপশন, এই তিনখানা অপশনের মধ্যে আমরা কোন দুটো অপশনকে আমরা বাদ দিচ্ছি? একটা নেগেটিভ অপশন, এটাকে বাদ দিচ্ছি, আর একটা হচ্ছে শূন্য হতে পারে, এটাকে বাদ দিচ্ছি, তাই তো? কারণ নিচে যদি শূন্য হয়ে যায় তাহলে এফ অসীম হয়ে যাবে, নিচে যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এফ 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 হচ্ছে বলের মান, বলের মান তো কোনোদিন নেগেটিভ হতে পারে না। তাহলে আমাদের হতে হবে কি? হতে হবে, এটাকে হতে হবে পজিটিভ। কারণ এটা যদি পজিটিভ হয় তাহলে তাহলে হবে না কখন? গতি হবে না কখন? গতি হবে না কখন? 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এইটা নেগেটিভ হলে, তাহলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা এটা যদি লেস দ্যান 0 হয়, অর সাইন থিটা লেস দ্যান মিউ কস থিটা হয়, অর কস থিটা দিয়ে ভাগ করে দাও, ট্যান থিটা লেস দ্যান মিউ যদি হয়, তাহলে গতি হবে না, এখানে গতি বাদ গেল। আর কখন হবে না? 2 নাম্বার পয়েন্ট, যখন নিচের পার্টটা 0 হয়ে যাবে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু মিউ কস থিটা হবে সেক্ষেত্রে। এই ক্ষেত্রে বল হয়ে যাচ্ছে অসীম ইনফিনিটি, হর হচ্ছে 0। তাহলে এখানে হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু মিউ যদি হয়, তাহলে কিন্তু এই দুটো কেসে কিন্তু গতি হওয়া সম্ভব নয়। তাহলে সম্ভব কখন? যখন এটা গ্রেটার দেন 0 হবে, নট ইকুয়াল টু। তাহলে গতি সম্ভব কখন? গতি সম্ভব হবে যখন এটা গ্রেটার দেন 0 হবে শুধু। তাহলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইজ গ্রেটার দেন 0, তার মানে কি? ট্যান থিটা ইজ গ্রেটার দেন মিউ। এইটা হতে হবে। তাহলে থিটার মান কত হতে হবে? থিটার মান গ্রেটার দেন ট্যান ইনভার্স মিউ হতে হবে। তাহলে থিটা শুড বি গ্রেটার দেন ট্যান ইনভার্স মিউ ফর মোশন। কি বোঝা গেল? এটা কি বোঝা গেল? ওকে। ইকুয়াল টু না, হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা ওরা ব্যাখ্যা করেনি, ওটা আমি বলে দিলাম পুরো ডিটেলসটা, ঠিক আছে? আর একটা আহ, আরো কিছু প্রবলেম তোমরা দেখেছো, সেই প্রবলেমগুলোই, যেমন রাস্তার ব্যাংকিং, অনেকে কোশ্চেন করেছো, তোমাদের নিশ্চয় পড়েছো, রোডে ব্যাংকিং কি জিনিস, রোড ব্যাংকিং কি জিনিস। এই এই জিনিসগুলো ব্যাংকিং ট্যাঙ্কিং এগুলো আমরা সার্কুলার মোশনে পড়বো, এগুলো জাস্ট আর কয়েকটা দিন পরেই আমরা সার্কুলার মোশনে পড়বো। কি জিনিস সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে
রাস্তা যখন বাঁকানো হয়, ধরে নাও এই দিক দিয়ে রাস্তাটা বাঁকবে এরকম, তখন এই রাস্তাটা যদি আমরা অনুভূমিক তলে দেখি, তাহলে দেখতে পাবো রাস্তাটা এরকম করে একটা অ্যাঙ্গেল করে থাকে। যদি এটার ক্রস সেকশন এখানে নিই, তাহলে দেখবো অ্যাকচুয়ালি রাস্তাটা এইভাবে ঘুরে যাচ্ছে। মানে ধরে নাও এই দিক দিয়ে গিয়ে এরকম করে বাঁকবে তো রাস্তাটা, তো রাস্তাটা তখন নর্মালি এইরকম হয়ে পুরো জিনিসটা এরকম রাস্তাটা এরকম বেঁকে যায়। ট্রেন যাক, ট্রাক যাক, একদিকটা উঁচু করা থাকে আর একদিকটা নিচু করা থাকে, এখানে একটা অ্যাঙ্গেল করে দেয় রাস্তা। তার উপর তোমার ট্রেন, গাড়ি, বাস, ট্রাক এগুলো সব ছোটাছুটি করে এর মধ্যে দিয়ে যখন বাঁকে। এটা কি তোমরা লক্ষ্য করেছো কোনোদিন? রাস্তা এরকম উঁচু নিচু হয়, যদি এই দিকে ঘুরি ডান দিকে ঘুরি, তোরা দেখিস মোটরসাইকেল রেসিং কোনোদিন দেখেছিস? মোটরসাইকেল রেসিং, প্রচন্ড জোরে মোটরসাইকেল রেসিং করছে, তখন ওরা বাঁ দিকে যখন ঘোরে, তখন পুরো মোটরসাইকেলটা এরকম বাম দিকটা, এই এটা যদি ভার্টিক্যাল দিক হয় এরকম করে কাত হয়ে যায় না মোটরসাইকেলটা পুরো এই বরাবর, এই দিকে যখন ঘুরবে, টার্নিং নেবে। তো এই যে কাতটা হচ্ছে, এই কাতটা মোটরসাইকেলের জন্য করা সম্ভব, চার চাকা গাড়ির জন্য তো করা সম্ভব নয়। তার জন্য ওটাকে অ্যাঙ্গেলে একটু তুলে দেয়। এগুলো আমরা পরে আবার ডিসকাস করব। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করেছে যে মোটর গাড়ির হেডলাইট হেডলাইটের পাল্লা কিভাবে রাত্রিবেলায় মোটর গাড়ির গতিবেগ, কিভাবে রাত্রিবেলায় মোটর গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করে? এইটা ছিল প্রশ্ন, যে রাত্রিবেলায় যদি কেউ গাড়ি চালায় তাহলে কি করে এর বেগটা আমরা নিয়ন্ত্রণ করব, মোটর গাড়ির পাল্লা। এবার দেখো, যদি ধরে নিই এটা একটা মোটর গাড়ি, এখানে মোটর গাড়ি আছে, এখানে তোমার হেডলাইটটা আছে, হেডলাইটের আলো তোমার তো খুব বেশি দূর যাবে না, কিছুটা পর্যন্ত যাবে হেডলাইটে, তাহলে যতদূর পর্যন্ত দৃশ্যমান হয় এটাকেই বলা হয় পাল্লা। যতদূর পর্যন্ত তোমার দৃশ্যমান হবে ততটা হচ্ছে পাল্লা। যদি তোমার ফগ থাকে, কুয়াশা থাকে, তাহলে সেক্ষেত্রে ফগ টগ থাকলে তোমার একটু কম হবে, ঠিক আছে, তোমার বেশি দূর পর্যন্ত যাবে না। আর যদি ফগ না থাকে তাহলে অনেক দূর পর্যন্ত যাবে। তো এইরকম মোটরসাইকেল তোমার যাচ্ছে। এবার এই যে পাল্লা, এটা ইংরেজিতে বলা হয় রেঞ্জ, এটা আমরা জানি, প্রাসের গতি পড়ার সময় পড়েছিলাম। তো এই লাইট যতটা যায় সেটা দেখে লোকজন গাড়ি চালায়। কেন গাড়ি চালায়? স্পিডটা নিয়ন্ত্রণ হয় কেন, তাহলে এই ডিস্টেন্সের সাথে, তাহলে এখানে প্রশ্নটা কিরকম ঘুরিয়ে করেছে, প্রশ্নটা করেছে এই ডিস্টেন্সের সাথে, এই ডিস্টেন্সের সাথে এর বেগ ভি, আর এই ডিস্টেন্সটা ধরলাম, ধরে নাও এক্স, তাহলে ভি এবং এক্স কিভাবে সম্পর্কিত, কিভাবে সম্পর্কিত, এটা কেউ বলতে পারবে? কোনো ফান্ডা দিতে পারবে? তাহলে এই পাল্লা, বলো বল, বল, বলো। এ কেন ঘুরবে, এগুলো স্পিড কমাবে কেন? না, এটা বলছি যে স্পিডটা কমাতে হচ্ছে কেন, অ্যাক্সিডেন্টের ভয়ে আমরা স্পিডটাই কমাই কেন, কেন স্পিড বাড়িয়ে দিই না? ধরো আমি স্পিড বাড়াচ্ছি, এই কোশ্চেন গুলো একবার নিজেরা ক্লিয়ার করো। ধরো আমি স্পিড বাড়াচ্ছি অথচ আমি ধাক্কা লাগাচ্ছি না, সেরকম কি হতে পারে? মানে আমি বলার চেষ্টা করছি, কেন বেগকে আমরা নিয়ন্ত্রণ করি, কেন বলে বেগ, বেশি বেগে চালিও না, অথচ তুমি বাইক একটু বেশি জোরে চালাতে গেলে অসুবিধে হয়, অথচ তুমি চার চাকাকে একটু আরেকটু বেশি বেগে চালাতে পারো। Why?
একদম না, একদম না। বেশি বেগে গেলে তোমরা একটা ইম্পর্টেন্ট কথাটা মিস করছো, তোমাদের মুখ থেকে আমি শোনার চেষ্টা করছি। যদি আমি বেশি বেগে যাই, ধরো একটা একটা গাড়ি এইটা যাচ্ছে ভি বেগে, আর ওই রকমই একটা সিমিলার গাড়ি এটা টু ভি বেগে যাচ্ছে, দুজনেই ব্রেক কষলো, দুজনেই ব্রেক কষলো, তাহলে কি হবে এখানে গিয়ে? কি দেখতে পাবে তুমি? দুজনে একই রকম ব্রেক কষলো, তাহলে কি দেখতে পাবে? একদম। টুভি বেগে যে আসে সে 4 গুণ দূরত্ব বেশি গিয়ে থামবে। আর এ যদি এক্স হয়, এ হবে 4x। তার মানে কি এখানে ফান্ডাটা কি? ফান্ডাটা হচ্ছে ভি বাড়ালে তোমার কাছে গাড়ি থামানোর একটাই অপশন, সেটা হচ্ছে ব্রেক কষে দেওয়া। তো ভি যদি তুমি বাড়াও, তাহলে তোমার এক্সটা সেই হারে বেড়ে যাবে। আর ভি যদি তুমি কমিয়ে রাখো, তাহলে তোমার থামানোর যে ডিস্টেন্স এক্সটা, সেটাও কিন্তু সেইভাবে কমে যাবে। তার মানে এই যে রেঞ্জ, পাল্লা, এগুলোর মধ্যে থেকে যেহেতু আমি কোনো কেউ যাচ্ছে এদিকে হেঁটে যাচ্ছে, বা কেউ পাস করছে কিছু করছে, এই ডিস্টেন্সটা আমি দেখতে পাচ্ছি, তার মানে আমি সেই বেগই রাখবো যেই বেগে আমি কন্ট্রোল করে নিতে পারবো গাড়িটা। তার মানে রেঞ্জ যদি আমি দেখি যে ম্যাক্সিমাম এখানে ব্রেক কষে এখানেই আমার যদি থামতে হয়, তাহলে বেগ এবং এক্স এর কিন্তু একটা সম্পর্ক আমাদের আছে, এটা আমরা দেখেছি। এটা কি সম্পর্ক হবে বলো? যে একটা বস্তু ভি বেগে যাচ্ছে, সে কত দূরে গিয়ে থামবে, ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছে, কত দূরে গিয়ে স্টপ করবে, এখানে ভি সমান 0 হয়ে যাবে, বেগ 0 হবে, ডিস্টেন্সটা কত হবে? এটাকেই আমি ধরে নিচ্ছি এখন পাল্লা, ম্যাক্সিমাম আমি এতটা যেতে পারি। আগে বলো বেগ কমে কেন? যদি আমি ব্রেক কষে দিই বেগ কমে কেন? ঘর্ষণ সৃষ্টি হয় দুটো বেগ, আমি যদি ব্রেক কষে দিই, তাহলে চাকাগুলো আর গোল গোল করে ঘোরার স্কোপ পায় না। গোল গোল করে ঘুরলে আবর্ত ঘর্ষণ কাজ করে, যার মান খুব কম। আর যদি আমি চাকাগুলোকে টাইট করে দিই, একদম ঘুরতে বারণ করে দিই, ব্রেক কষা মানে তাই চাকাগুলো আটকে দেয়, সেখানে একটা ঘর্ষণ কাজ করে, গিয়ে ওকে চাকাগুলোকে প্রথম আটকায়। চাকাগুলোকে আটকালে তখন চাকা আর ঘুরতে পারে না, তখন পুরো গাড়িটা ছেঁচড়ে যায়, পিছলাতে পিছলাতে যায়। তাহলে বলো, তখন যদি স্লাইড করতে থাকে একটা বস্তু, তাহলে এই দিকে যদি স্লাইড হয়, তাহলে তার ফ্রিকশন কোন দিকে কাজ করবে? এইদিকে কাজ করবে না? এবং এখানে এইদিকে নিচের দিকে এমজি কাজ করছে, উপরের দিকে রেঞ্জ আর কাজ করছে, গতি এইদিকে, তাহলে এইদিকে মিউ আর কাজ করবে। এই মিউ আরটা হচ্ছে বাধা বল। তাহলে বাধা বলটা আমি পেলাম, বাধা বল যেটা পেলাম সেটা হচ্ছে মিউ আর। তাহলে বাধা বল জনিত মন্দন কত হবে? বাধা বল জনিত মন্দন, সেই মন্দনটা যদি এ হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে বাধা বল বাই ভর। তার মানে মিউ আর বাই এম। এবার আমরা জানি আর সমান এখানে এমজি হবে, কারণ আর কোনো কিছু নেই এখানে, ফোর্স নেই নিচের দিকে, এমজি, উপরের দিকে আর ভার্টিক্যালি, তাহলে এইটা হচ্ছে মিউ এমজি। তাহলে এখানে মন্দন কত পেলাম? আমি মন্দন পেলাম মিউ এমজি ডিভাইডেড বাই এম। তার মানে এ সমান হচ্ছে মিউ ইন্টু জি। তাহলে এইটা আমি পেলাম মন্দন। তাহলে এই মন্দনে একটা ভি বেগে গতিশীল কোন একটা গাড়ি একটা মন্দন পেয়েছে, এ মন্দন, সে কত দূরে গিয়ে এখানে থামবে? থামবে মানে বেগ শূন্য হবে, এক্স দিয়েছে। তাহলে এখানে এটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা অন্তিম বেগ 0। হ্যাঁ, কি বলছিস? ইউ স্কোয়ার বাই 2 মিউজি হবে। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের থামবে যেহেতু, এটা হচ্ছে 0, এখানে হচ্ছে ভি। তাহলে ফর্মুলা কি? 0 স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস 2a ইন্টু এক্স। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু 2x। তাহলে স্টপিং ডিস্টেন্স যেটা এক্স, এটা হচ্ছে ভি স্কোয়ার বাই 2a। এ মানে কি? এ মানে হচ্ছে মিউজি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্স সমান ভি স্কোয়ার বাই 2 মিউজি। তার মানে এখানে
এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি পেলাম সেটা হচ্ছে এক্স ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তাহলে আমি যতটা দেখব সেই অনুযায়ী আমি বেগটাকে কন্ট্রোল করব। তাহলে স্টপিং ডিস্টেন্স যেটা স্টপিং ডিস্টেন্স এক্স সমান হচ্ছে ভি স্কোয়ার বাই টু মিউ জি। এগুলো কনস্ট্যান্ট, তার মানে এক্স ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তাহলে তাহলে বেগ যদি আমি বলি, বেগ যেটা কন্ট্রোলেবল বেগ যদি আমি বলি, যে বেগটা কন্ট্রোল করা যাবে, কন্ট্রোলেবল বেগ বা স্পিড, কন্ট্রোলেবল স্পিড, নিয়ন্ত্রণযোগ্য বেগ, সেটা যদি ভি হয় তাহলে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু রেঞ্জ, যেটুকু আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার রেঞ্জ যেটা, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ রেঞ্জ। তাহলে রেঞ্জ যতটা আমি দেখতে পাবো তার রুট আকারে কিন্তু বেগের মান আমি কন্ট্রোল করতে হবে। এটা হচ্ছে একটা ড্রাইভারের এক্সপিরিয়েন্স অনুযায়ী সে সেটা করে। ওকে, নেক্সট। এবার আমরা, হ্যাঁ বলো বলো। না, ভেরি গুড কোশ্চেন, কোশ্চেন ভেরি গুড, কনসেপ্ট ভেরি ব্যাড। তাহলে দেখো দেখো, এখানে এখানে তোমার প্রশ্নটা আমি বুঝেছি। বলি, যদি আর এর মান বাড়ে মানে হচ্ছে ওজন বাড়ে, গাড়ির ওজন বাড়ে, তাই তো? গাড়ির ওজন বাড়ে বাড়ে তবে কি স্টপিং ডিস্টেন্স কমবে? তুমি দারুণ কনসেপ্ট দিচ্ছ, কনসেপ্টটা কিন্তু ভুল দিয়েছো, বাট কোশ্চেন ইজ ভেরি গুড। অ্যান্সার হচ্ছে বিগ নো, না, কমবে না, একদম কমবে না। কেন? তার কারণ এখানে ধরুন একটা ছোট্ট বস্তু আছে আর এখানে একটা বড় বস্তু আছে। তাহলে তার এর এইদিকে নিচের দিকে কাজ করছে ধরে নাও এমজি, উপরে কাজ করছে রিয়াকশন আর 1, আর এর নিচের দিকে কাজ করছে বড় হাতের এমজি, আর উপরের দিকে কাজ করছে বড় হাতের রিয়াকশন মানে আর 2। এবার এও যাচ্ছে ভি বেগে, এও যাচ্ছে ভি বেগে, তাহলে এর ক্ষেত্রে একটা মন্দন কাজ করবে এই বরাবর, বাধা বল কাজ করবে, বাধা বল। তাহলে এই বাধা বলটাকে আমি ধরলাম এফ1, আর এইদিকে একটা বাধা বল কাজ করবে, সেই বাধা বলটাকে আমি ধরছি এফ2। তাহলে বলো বাধা বল এফ1 সমান কত হবে? মিউ আর 1, হবে না হবে না? অর এফ1 সমান কত হবে? মিউ এমজি। তাহলে বাধা বলের দরুন ত্বরণ কত হবে? মন্দন, বাধা বলের দরুন মন্দন কত হবে? এ1 যদি আমি বলি প্রথমটা, তাহলে এইটা তো F1/m, তাহলে মিউ এমজি বাই এম। তাহলে এখানে কি হলো? এম, এম কেটে গেল, তার মানে এখানে মিউ জি হচ্ছে মন্দন। তাহলে এর ক্ষেত্রেও বাধা বল F2 সমান হবে তোমার মিউ ইন্টু এম জি, বড় হাতের এম, কিন্তু ত্বরণ মন্দন কত হবে? মিউ ইন্টু বড় হাতের এম ইন্টু জি বাই বড় হাতের এম, কেটে যাবে, তার মানে এ2 সমানও হবে মিউ জি। তার মানে দুজনেই ভি বেগে যাচ্ছিল, দুজনে একই মন্দন পেয়েছে। এটাও এ1, এটা এটা এ, এটাও এ, কারণ A1 = A2 হবে। ভরের উপর কিন্তু মন্দন নির্ভর করে না, ভরের উপর মন্দন নির্ভর করে না কোনোভাবে। কি বোঝা গেল? তার মানে একই থাকবে, কন্ডিশন একই থাকলে এটা একই থাকবে, এটা মনে রাখবে। এটা কিন্তু মাঝে মাঝে প্রশ্ন পড়ে। তাও তোমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক আমি দেব এখন, সেটা হচ্ছে যে আমরা নততল বরাবর, তার আগে হোমওয়ার্কটা দেওয়ার আগে আমি খানিকটা তোমাদের ডিসকাশন করে দিই। ধরে নাও থিটা নততলের নতি, মানে একটা নততলের নতি হচ্ছে থিটা, এখানে একটা এম ভরের বস্তু আছে, এম ভরের বস্তু, এটা স্থির আছে, এম ভরের বস্তুটি স্থির আছে।
এই প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম। তাহলে এর বস্তুর উপর প্রযুক্ত ঘর্ষণ বল কত? এটা কি আমরা ডিসকাস করেছিলাম? এটা আমরা তোমাদের ব্যাচ 1 ক্লাসে কিন্তু ডিসকাস করিনি সম্ভবত আমি। তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? এটা তোমাদের হোমওয়ার্ক ছিল প্রিভিয়াস। সাইদা বল কি হবে? হুম, কেউ বলতে পারবে? যাই হোক, কেজি বললাম, ভরে বললাম। কি করেছি? ফান্ডাটা কি বল? ফান্ডা কি? ধরে নাও এখানে তোমার মিউ বলা থাকবে, থিটা বলা থাকবে, এইগুলো বলা থাকবে। দুটো কেস, এর দুটো কেস হয়। এর কেস 1 একটা হয়, আর কেস 2 হয়। কি কেস? কেস 1 হচ্ছে আমরা অ্যাঙ্গেল অফ রিপোজ বা বিরাম কোণের কনসেপ্ট পড়েছি। বিরাম কোণ থিটার কনসেপ্ট পড়েছি। এটা মানে কি? বিরাম কোণ মানে কি? পাটাতনের এই নততলের যে নতির জন্য বস্তুটা গড়াবে না, ম্যাক্সিমাম যে নতির জন্য বস্তুটা স্থির থাকবে নততলের উপর, পাটার উপর, যার থেকে একটু যদি আমি অ্যাঙ্গেল বাড়িয়ে দিই, তাহলে ও পিছলাতে শুরু করবে। সেটাকে আমরা বিরাম কোণ বলেছিলাম। এই যে বিরাম কোণ আমরা যেটাকে বলেছিলাম, সেই বিরাম কোণের কম না বেশি, এই বিরাম কোণের থিটাটা, এই থিটাটা বিরাম কোণ ধরো θ0। তাহলে এখানে যে প্রশ্নে যে কোণ দেওয়া আছে থিটা, সেই থিটাটা গ্রেটার দ্যান θ0 হতে পারে, প্রশ্নে থিটাটা লেস দ্যান θ0 হতে পারে। এই যে দুটো তোমার কেস আছে, সেই দুটো কেস আমরা ডিসকাস করব। তো প্রথমে কেস 1 এ ধরে নাও থিটা লেস দ্যান θ0। তার মানে কি থিটা যদি লেস দ্যান θ0 হয়, বিরাম কোণের চেয়ে কম হয়, অমর্ত্য বল বস্তুটা কি পিছলে পড়ে যাবে না দাঁড়িয়ে থাকবে? বিরাম কোণের চেয়ে কম কোণ যদি হয়, তাহলে কি বস্তুটা পিছলে পড়ে যাবে না দাঁড়িয়ে থাকবে? একদম তাই। আর যদি বেশি হয় তাহলে পিছলে পড়ে যাবে। ঠিক, তাহলে এক্ষেত্রে ঘর্ষণ বল কত? অর্পণ আছিস? বল কত হবে ঘর্ষণ বল এক্ষেত্রে? বিরাম কোণের চেয়ে যদি কম হয়, তাহলে ঘর্ষণ কত হবে? এটা কিন্তু স্থির। হুম, কি করে বললি বল? দীপাঞ্জন বললি mg sin থিটা। বলো ভাই, এই অ্যান্সারটা রাইট। কেন? তাহলে এই বরাবর mg sin থিটা কাজ করবে, করবে তো? এই বরাবর কাজ করবে mg cos থিটা। তাহলে এইটা, এইটা হচ্ছে আর, আর এইটা এইদিকে তো তোমার ফ্রিকশন কাজ করবে, তাহলে ফ্রিকশনের মান কত? এদিকে ঘর্ষণ বল কাজ করবে, ঘর্ষণ বলের মান কত? ঘর্ষণ বল সমান মিউ ইন্টু আর হয়? ঘর্ষণ বল সমান মিউ ইন্টু আর কি হয়? একদম না। সীমাস্থ ঘর্ষণ বল সমান মিউ ইন্টু আর হয়। ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ বল যদি আমরা বলি, ম্যাক্সিমাম ঘর্ষণ বলটা মিউ ইন্টু আর হয়। তার আগে ও যখন স্থির অলরেডি হয়ে আছে, mg sin থিটাটা কম, সীমাস্থ ঘর্ষণ বলের চেয়ে যদি কম হয়,
তাহলে ঘর্ষণ বল শুধুমাত্র mg sin থিটাটাকেই বাধা দেবে। নিচের দিকে এটা চেষ্টা আর এটা হচ্ছে বাধা। তাহলে বাধা তো আর বেশি দিয়ে দেবো না যে উপর দিকে উঠে চলে যাবে, তাহলে তো বস্তু রেখে দিলি বস্তু ফরফর করে উপর দিকে চলে যায়, তা তো যায় না। তাহলে বস্তুটা নিচের দিকে পড়ছে না, তার মানে পড়ার জন্য যে চেষ্টা ঘর্ষণ সেটাকে বাধা দিয়ে দিয়েছে। তার মানে সেক্ষেত্রে হবে mg sin থিটা। ভেরি গুড, এই কনসেপ্টটা মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কেস টু কি, যখন অলরেডি থিটা গ্রেটার দেন থিটা জিরো, তার মানে তখন তো এমনি আজ তো স্থিরের গল্প নেই, তখনও গতিশীল। তাহলে কেস টু যেটা, কেস টু থিটা ইজ গ্রেটার দেন থিটা জিরো, তার মানে এক্ষেত্রে অ্যাঙ্গেলটা এতটাই বেশি যে বস্তু কিন্তু অলরেডি গড়াতে শুরু করেছে, ত্বরণ নিয়ে গতিশীল, বস্তু ত্বরণ নিয়ে গতিশীল। তাহলে এই বরাবর আমরা জানি যেমন যা কাজ করবে এইদিকে কত কাজ করবে, mg sin থিটা, এই বরাবর কাজ করবে mg cos থিটা, ওপরে কাজ করবে রিয়াকশন, আর এখানে কি কাজ করবে, এই দিক দিয়ে কি কাজ করবে, কি ধরনের ঘর্ষণ কাজ করবে, গতীয় ঘর্ষণ এবং স্লাইডিং বিসর্প। তার মানে এটা এফ কে কাজ করবে। ওকে, এবং আমরা জানি এফ কে এর মান কিন্তু কোনো চাপ নেই, এটা মিউ ইন্টু আর হয়। তার মানে কি আর আবার কার সাথে সমান, এমজি কস থিটা। তাহলে এমজি কস থিটার সাথে সমান মিউ ইন্টু এমজি কস থিটা। কিন্তু বাধা বাধা পারেনি, হেরে গেছে চেষ্টার থেকে। তার মানে এখানে কিন্তু এইদিকে যে চেষ্টাটা আছে এই চেষ্টার থেকে হেরে গেছে, তার মানে এইটা বেশি, mg sin থিটা দিস ইজ গ্রেটার দেন মিউ mg cos থিটা। তাহলে এই এম ভরের বস্তুর উপর একটা অপ্রতিমিত বা আনব্যালান্সড ফোর্স ক্রিয়েট হয়েছে, আনব্যালান্সড ফোর্স। সেই আনব্যালান্সড ফোর্স কত, সেটা হচ্ছে বিয়োগফল, কতটুকু ব্যালেন্স করতে পারেনি ফ্রিকশন, mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা। তাহলে তার জন্য ত্বরণ কতটা হবে, ত্বরণ সমান হচ্ছে ভর দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা হচ্ছে এই যে ফোর্সটা হচ্ছে এফ বাই এম, তার মানে হচ্ছে জি কমন নিলে হবে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এটা হলো অ্যান্সার। এবার এবার যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে ধরে নাও তোমাদের হোমওয়ার্ক, অ্যাকচুয়াল হোমওয়ার্ক যেটা, সেটা হচ্ছে এইটা হচ্ছে নততল, ধরে নাও থিটা হচ্ছে নতি, থিটা হচ্ছে নতি, থিটা লেস দ্যান থিটা জিরো। থিটা জিরো মানে আমরা জানি ট্যান ইনভার্স মিউ হয়, হয় না হয় না, এগুলো সব পড়েছি আমরা। এটা বিরাম কোণ, বিরাম কোণের চেয়ে কম, তার মানে বিরামে আছে, বিরাম কোণের চেয়ে কম। সেক্ষেত্রে একটা বস্তু আছে, সেই বস্তুটাকে এই বরাবর একটা অ্যাঙ্গেলে বল প্রয়োগ করছি, এখানে কিন্তু নততল বরাবর বল প্রয়োগ করছি না, কত অ্যাঙ্গেলে, ধরে নাও কথার কথা ল্যামডা অ্যাঙ্গেলে একটা বল প্রয়োগ করছি। তাহলে এখানে তোমরা বলবে এটা একটা কেস নাম্বার ওয়ান, জাস্ট গতিশীল হবে, জাস্ট গতিশীল হবে, তার শর্ত নির্ণয় করো, তার শর্ত কি, এটা একটা। আর কেস টু যেটা, সেখানে হচ্ছে একই নততল, একই নতি, একই বস্তু, তাকে এই বরাবর আমি ধরে না একটা অ্যাঙ্গেল দিয়ে বল প্রয়োগ করছি, কোন একটা এফ বল প্রয়োগ করছি নততলের সাথে একটা অ্যাঙ্গেল করে, ল্যামডা অ্যাঙ্গেল করে। তাহলে এক্ষেত্রে গতিশীল হওয়ার শর্ত কি, গতিশীল হওয়ার শর্ত কি, এখানে দুটোতেই ক্ষেত্রে মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, এই দুটো তোমরা করবে। আমি একটু হিন্টস দিয়ে দিই, হিন্টস হচ্ছে একটাই, সেটা হচ্ছে হিন্টস কি, হিন্টস হচ্ছে তোমার গতিশীল হবে নততল বরাবর। এক নাম্বার হিন্টস হচ্ছে গতিশীল হবে নততল বরাবর। তাহলে নততল বরাবর গতিশীল হবে,
তার মানে নততল বরাবর ফোর্স, তাহলে নততল বরাবর সব ফোর্স তোমাকে দেখতে হবে, সব ফোর্স ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করতে হবে। সেকেন্ড হচ্ছে ফ্রিকশন কোন দিকে কাজ করবে দেখতে হবে, কোন দিকে কাজ করবে দেখতে হবে। 3 নাম্বার হচ্ছে ইকুয়েশন লিখতে হবে। কি করে ভাববে? ভাববে চেষ্টা বাধা, চেষ্টা বাধা, এরকম করে চেষ্টা এবং বাধা এই দুটোকে ভালো করে ফিল করবে, কোনটা বাধা কোনটা চেষ্টা। এবং চেষ্টা যদি বাধাকে অতিক্রম জাস্ট করে তাহলে তখন জাস্ট গতিশীল হবে। ওকে, এই দুটো তোমরা করো। নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে নততল, থিটা হচ্ছে নতি। এবার থিটাটা ধরে নাও থিটা গ্রেটার দেন বিরামকোণ। বিরামকোণের জন্য যে যদি বেশি অ্যাঙ্গেল হয় তাহলে বস্তুটা পিছলে পড়ে যাবে, পিছলে পড়ে যাবে। তাহলে বিরামকোণের চেয়ে বেশি, তাহলে নতি বিরামকোণের চেয়ে বেশি। যদি বেশি হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে পিছলে পড়বে, পিছলে পড়বে বস্তু, বস্তু পিছলে পড়বে নততল বরাবর, নততল বরাবর। এমতো অবস্থায় আমার দুটি প্রশ্ন, এমতো অবস্থায় আমার দুটি প্রশ্ন। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে নততল বরাবর, নততল বরাবর কত ন্যূনতম বল, কত ন্যূনতম বল প্রয়োগ করলে বস্তুটিকে, বস্তুটিকে নততলের উপর স্থির রাখা যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, নাম্বার 2 হচ্ছে নততল বরাবর কত ন্যূনতম বল প্রয়োগ করলে বস্তুকে নততলের উপর বরাবর গতিশীল করা যাবে। এইটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। বলো কি অ্যান্সার হবে? কি অ্যান্সার হতে পারে? তোর কি আছিস না পালিয়ে গেছিস? প্রশ্নটা বুঝতে পারোনি? বলছে নততল বরাবর একটা বস্তুকে রেখে দিলে সুসুর করে নিচে নেমে যাচ্ছে, এবার ওকে কত ন্যূনতম বল প্রয়োগ করলে বস্তুটি আর স্থির হয়ে যাবে, নিচে নামবে না। আর একটা প্রশ্ন কি, নততল বরাবর একটা বস্তুকে রাখলে সুসুর সুসুর করে নিচে নেমে যাচ্ছে, এবার কত ন্যূনতম নততল বরাবর বল প্রয়োগ করলে বস্তুটি উপর দিকে ওঠার উপক্রম করবে। দুটো প্রশ্ন। তাহলে 1 নাম্বার প্রশ্ন বুঝতে পেরেছো কি? মিউ এম স্কোয়ার কি করলি বল? সাইন থিটা বাই, ডেঞ্জারাস জিনিস করে দিয়েছিস, এখানে একটা খুব চাপের জিনিস করলি। কেন এটা বললি বল আমাকে? না এখানে একটা এখানে একটা জি ফি তো থাকবে, মিউ এম জি বা কিছু একটা থাকবে না? মিউ এম স্কোয়ার জি, যাই হোক, এম স্কোয়ার জি সাইন থিটা হলে কিন্তু এটা বল হলো না, কিন্তু দেখ বলের এককে মিলছে না, সাইন থিটার একক নাই, এটার একক নাই, এটার একক নাই, তাহলে এম স্কোয়ার জি তো বল নয়, বল ইন্টু ভর হয়ে গেল, তাই না? প্রযুক্ত বল বলেছি। তুই এখানে যেটা করার চেষ্টা করছিস সেটা হচ্ছে অন্য কোনো অ্যাঙ্গেল, আমি অ্যাঙ্গেলে বলিনি, আমি বলেছি নততল বরাবরই বল প্রয়োগ করবো।
অন্য অ্যাঙ্গেল দেবো না। প্রথমটা তাই হবে। ভেরি গুড। কে বললি? বুঝতে পারলাম না গলা। অর্পণ। অর্পণ ভেরি গুড, ঠিক বলেছো। তাহলে নততল বরাবর গতিশীল করতে বলেছি, নততল বরাবর বল প্রয়োগ করে। এটা শুনে নে ভালো করে। তুই তুই ভেবেছিস এই নততলের উপরে আবার অ্যাঙ্গেল করে হয়তো, তার জন্য তুই আরো, হ্যাঁ না ওটা বলিনি তো আমি। আমি নততল বরাবর বল প্রয়োগ করে বলেছি। দেখো এখানে বস্তুটা রাখলে বস্তু স্রুপ করে নিচে নেমে যাচ্ছে এইদিকে। এ তার জন্য দায়ী কে? এমজি সাইন থিটা। তখন এইদিকে কাজ করছে এমজি কস থিটা, উপরে কাজ করছে রিয়াকশন আর। আর বাধা, ম্যাক্সিমাম বাধা কি দিচ্ছে? ঘর্ষণ বল এফ। এফ কে দিচ্ছিল বা এফ দিচ্ছে? এফএস বা এফ কে। গতিশীল যেহেতু হচ্ছিল, তার জন্য হচ্ছে তোমার এফ কে দেবে। আর যদি আমি আটকে দিতে পারি কোন একটা বল প্রয়োগ করে, তাহলে এইদিকে হবে এফএস হবে। তাহলে এটা ফ্রিকশন ফোর্স। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি যে এই এমতো অবস্থায়, এই যে কন্ডিশনে, এই কন্ডিশনে এমজি সাইন থিটা কিন্তু জয়লাভ করেছে ফ্রিকশনের থেকে। ফ্রিকশন কিন্তু হেরে গেছে। তাহলে আমাকে বল কোন দিকে প্রয়োগ করতে হবে? এমজি সাইন থিটার দিকে না ফ্রিকশনের দিকে? আমি ঠেকা কোন দিকে দেবো? উপরের দিকে না নিচের দিকে, যাতে করে ও স্থির থাকে? তাহলে এই বরাবর দেবো বল। তাহলে এইটাকে আমি ধরছি, ধরে নাও এফ বল প্রয়োগ করতে হবে। তাহলে এমজি সাইন থিটা, এই যে বেশি পরিমাণের যে বলটা, যে ওকে নিচের দিকে স্লাইড করাচ্ছে, সেটা সমান হবে ফ্রিকশন প্লাস আমার আমার নতুন প্রযুক্ত বল, যেটা আমার বার করতে দিয়েছে, এটা নির্ণেয়, এটাই নির্ণেয়। তাহলে আমার এফ কত হবে? এফ সমান হবে এমজি সাইন থিটা মাইনাস ফ্রিকশন। এবার এফ এর মান মিনিমাম, ন্যূনতম আমি চেয়েছি, ন্যূনতম এফ বলেছি। তাহলে ন্যূনতম এফ মানে কি? এমজি সাইন থিটা তো কমাতে পারবো না, তাহলে ফ্রিকশনকে ম্যাক্সিমাম হতে হবে। এফ যদি ন্যূনতম হয়, তাহলে সেক্ষেত্রে ফ্রিকশনকে ম্যাক্সিমাম হতে হবে, কারণ ওটা বিয়োগ হয়ে আছে। ফ্রিকশন তখন ম্যাক্সিমাম হবে। ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু মানে কত? এফএস। এফএস মানে কি? মিউ ইন্টু আর। মানে কি? মিউ ইন্টু এমজি ইন্টু কস থিটা। তাহলে এফ মিনিমাম যদি আমি বলি, তাহলে এটা হবে এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা। তাহলে এফ মিনিমাম ঠেকা দেওয়ার জন্য, ঠেকা দেবার জন্য এটা হচ্ছে এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা। এটা হলো। নাও নেক্সট যে প্রশ্নটা আছে, নেক্সট প্রশ্নটা কি? আমি এবার ঠেকা দেবো না, আমি কিন্তু ঠেকা দেবো না। আমি বস্তুটাকে চেষ্টা করব যে, যে নিচের দিকে সুসুর করে চলে যাচ্ছিল, স্লাইড করছিল, তাকে এই বরাবর গতিশীলের চেষ্টা, গতিশীল করার চেষ্টা। যদি আমি এই চেষ্টা করি, তাহলে বল এই দিকে আমাকে বল প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে প্রযুক্ত বল, এটাই নির্ণেয়। নির্ণেয়। এমজি সাইন থিটা তো কিছু করার নাই, এইদিকে কাজ করবে এমজি সাইন থিটা। এইদিকে তোমার এমজি কস থিটা কাজ করবে, এইদিকে আর কাজ করবে। এবার বলো তো দেখি, ঘর্ষণ বল এখন কোন দিকে কাজ করবে? একদম নিচের দিকে কাজ করবে। তো ঘর্ষণের এই জিনিসটাই যদি তুমি ভুল করে দাও, তাহলেই কিন্তু প্রবলেম, অ্যান্সার মিলবে না। তাহলে এই দিক দিয়ে হচ্ছে ঘর্ষণ বল কাজ করবে, কারণ এখন আমি চেষ্টা করছি ওকে উপর দিকে তোলার। তাহলে আমার মিনিমাম মানে মিনিমাম প্রযুক্ত বল যদি আমি বলি, তাহলে এর ম্যাক্সিমাম ফোর্স যতটা, ততটুকু মিনিমাম আমার লাগবে, তার চেয়ে বেশি হলে ভালো। তাহলে এইটা হচ্ছে তোমার মিউ ইন্টু আর। তাহলে এফ মিনিমাম এক্ষেত্রে গতিশীল করার জন্য, সেটা সমান হচ্ছে এমজি সাইন থিটা প্লাস মিউ আর, মানে মিউ এমজি কস থিটা প্লাস মিউ এমজি কস থিটা। তাহলে দেখতে পাচ্ছ যে জাস্ট আমি আমার প্ল্যান চেঞ্জ করে দিলেই ঘর্ষণ কিন্তু তার ডাইরেকশন চেঞ্জ করে দেয়। এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। নেক্সট, নেক্সট ডিসকাশন কোনটা দেখলাম, জন্য দাঁড়াও।
এই ফান্ডার উপর করে তোমরা এমসিকিউ, এই যে আগের ফান্ডাটা করলাম এমসিকিউ 62 এটা করো, এমসিকিউ 63 করো, এগুলো সব ট্রাই করো। মোটামুটি তোমরা ফ্রিকশনের অঙ্ক নিজেরা থেকে চেষ্টা করলে কিন্তু সব পারবে। করতে থেকো। যা অঙ্কটা কোথায় দেখলাম, লাস্ট অঙ্ক আজকে। পরের দিন যেহেতু তোমরা কেউ অঙ্ক করোনি আমি বুঝতে পেরেছি, কেউ কোনো প্রবলেম তোমরা পাঠাওনি যে কোনোটা আটকেছে বা কিছু, তার জন্য আমি আহ, তোমাদের ডাউট ক্লিয়ার করিনি, তোমাদের কিছু কনসেপচুয়াল ডাউট ছিল সেগুলো ক্লিয়ার করলাম। এখন কহ দেখা কহ দেখা। আচ্ছা, একটা অ্যাসারশন অ্যান্ড রিজনিং এর কোশ্চেন। যাই হোক, অ্যাসারশনে বলছে অ্যাসারশনে বলছে এ ম্যান অফ 50 কেজি, আমি বাংলায় ভালো করে পরে বলে দেবো, 50 কেজি balances himself in horizontal position by pushing his hand, by pushing his hands and back and back against two vertical walls. The frictional force, the frictional force on the man by each wall is 250 নিউটন। এটা অ্যাসারশন। অ্যাসারশন মানে হচ্ছে বিবৃতি, আর রিজন মানে হচ্ছে তার কারণ। তোমাদেরকে এরকম দুটো স্টেটমেন্ট দেবে, বলবে বিবৃতি ঠিক রিজন ভুল, বিবৃতি ভুল রিজন ঠিক, বিবৃতি এবং রিজন দুটোই ঠিক, কিন্তু কেউ কেউ কাউকে ব্যাখ্যা করছে না রিজনটা প্রপার বিবৃতির কারণ নয়। তারপরটা বলবে বিবৃতিও ঠিক রিজনও ঠিক, রিজনটা বিবৃতির প্রপার ব্যাখ্যা। এরকম নানা রকম ধরনের অপশন দেবে 4-5টা, তার মধ্যে তোমাদের বলতে হবে। তাই এটা হচ্ছে বিবৃতি। আর কারণটা কি? কারণটা বলছে, রিজনটা বলছে দ্য ওয়েট, দ্য ওয়েট অফ ম্যান is balanced by frictional forces by walls on the man, by walls on the man। প্রশ্নটা একটু লিখে নাও। আর একটা প্রশ্ন আমি দেখে নি, দাঁড়াও।
কি হবে বলো, ভাবো। ঠিক হবে না ভুল হবে, ভাবো। কোশ্চেনটা বুঝতে পেরেছো? একটা মানুষ, দাঁড়া কোশ্চেনটা বলে দিই, একটা মানুষ, দুটো এরকম ভার্টিক্যাল ওয়াল আছে, তার মধ্যে মানুষ, একটা মানুষ এরকম করে পিঠে ঠেকা দিয়েছে, পিঠটা ঠেকা দিয়েছে আর হাত দুটো এরকম চাপ দিয়েছে, এইদিকে ফোর্স দিয়েছে আর পিঠে ঠেকা ফোর্স দিয়েছে। এই মানুষটার ওজন হচ্ছে 50 কেজি, 50 কেজি মানুষ। সে কিন্তু পিঠে আর হাতে এরকম করে ঠেকা দিয়ে সে কিন্তু নিচে পড়ছে না, আটকে আছে। তখন বলেছে যে তার পিঠের দিকে হাতের দিকে ফ্রিকশন ফোর্স 250 নিউটন করে। এটা কি ঠিক না ভুল? এই যে এই তো পেয়েছি। ঠিক না ভুল বলো? ঠিক হবে না? 50 কেজি মানে নিচের দিকে 50 × জি কাজ করছে, এইদিকে একটা ফ্রিকশন কাজ করবে F1, এদিকে একটা ফ্রিকশন কাজ করবে F2। তাহলে F1 প্লাস F2 সমান হতে হবে 50 × জি, তাহলে 500 নিউটন। কি বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কিরে? হ্যাঁ, না পা লেগে নেই, পা বলেনি তো, ব্যাক বলেছে, ব্যাক আর হ্যান্ডস, হ্যান্ডস। তাহলে এবার দেখো বস্তুটা যখন আছে তো শক্ত শক্ত হয়ে আছে, মানুষটা তো লুজ হয়ে গেলে নিজে থপ করে পড়ে যাবে নিচে, তার মানে টান টান করে আছে। তাহলে যে পরিমাণ বল এখানেও প্রযুক্ত করবে, রিয়াকশন ফোর্স যা পাবে এখানেও সেই রিয়াকশন ফোর্স থাকবে, যাতে করে বস্তু তা না হলে ত্বরান্বিত হয়ে যাবে, তো বস্তু ব্যক্তি তো ত্বরান্বিত হয়ে যাবে, তা তো হচ্ছে না। তারপরে দুই দিকে সমান সমান রিয়াকশন ফোর্স আছে, তার মানে এটাও হবে আমার মিউ আর, এটাও হবে আমার মিউ আর। তাহলে F1ও হচ্ছে তোমার মিউ, মিউ ইন্টু আর, F2ও হচ্ছে তোমার মিউ ইন্টু আর। তার মানে 2 মিউ আর সমান হচ্ছে 500 নিউটন। তাহলে শুধু মিউ আর সমান হচ্ছে 250 নিউটন। তাহলে দিস ইজ ট্রু। তাহলে অ্যাসারশনটা হচ্ছে ট্রু। আর রিজন যেটা আছে, রিজন যেটা আছে সেটা বলেছে যে এই যে দুটো দেওয়াল, সেই দুটো দেওয়াল মানুষকে ফ্রিকশন ফোর্স দেবে সমান মানের হাতে এবং পিঠে, এটাও ট্রু। তার মানে অ্যাসারশনও ট্রু, রিজনও ট্রু, এবং রিজনটা কিন্তু কারেক্টলি অ্যাসারশনকে ব্যাখ্যা করছে। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি, এ এবং আর দুটোই ট্রু, and R is correct explanation of A। এই ধরনের সহজ সহজ জিনিস পড়বে কিন্তু লিখে দেবে অনেকটা, তো ভয় লাগে অনেক সময়, সেই জিনিসগুলো যেন আমাদের না হয় তার জন্য এটা করালাম। আর তোমাদের আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা স্পেশাল হোমওয়ার্ক, একটু ভালো করে দেখো যদি করতে পারো। একটা ছবি আছে, এটা মেঝে, এখানে একটা বস্তু আছে, যেটা খুব বাজে আঁকা হয়েছে। তোমরা কিন্তু প্রবলেম করতে থাকো, চারিদিক থেকে প্রচুর প্রবলেম করো, কিন্তু আর যাই করো আর না করো আগে অ্যাটলিস্ট একটা বই কমপ্লিট করো। মনে রাখবে, ডাল ভাতের কিন্তু জোর বেশি, ওই ছিবড়ে একটু খুঁটে খুঁটে এটা ওটা খাওয়ার থেকে ডাল ভাত খাওয়া অনেক ভালো। প্রপার শিখতে গেলে প্রপার ফিডিং দরকার, সেই ফিডিংটা কিন্তু তোমাদের করাবে একদম নর্মাল বই। তো নর্মাল বইটাকে কমপ্লিট করো, সেখান থেকে প্রচুর অঙ্ক করে নাও, তারপর বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা শুরু করবে। এদিকে দেখো, একটা ভর দিয়েছে, এটা হচ্ছে 2m ভর, তার উপর একটা m ভর, এখানে ফ্রিকশন আছে, এখানে ফ্রিকশন আছে, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট মিউ। আর এই যে তলটা, এই তলটা হচ্ছে স্মুথ, নো ফ্রিকশন, নো ফ্রিকশন।
প্রশ্ন করেছে মিনিমাম ভ্যালু অফ মিউ, মিনিমাম ভ্যালু অফ মিউ, মিউ between two blocks, between two blocks for no slipping, for no slipping. অপশন কি কি? অপশন এ হচ্ছে এফ বাই এম জি, অপশন বি হচ্ছে এফ বাই থ্রি এম জি, অপশন সি হচ্ছে টু এফ বাই থ্রি এম জি, অপশন ডি হচ্ছে ফোর এফ থ্রি এম জি। এটা ট্রাই করো, ওকে? চলো, গুড নাইট। হ্যাঁ, দুটোই কপি কল, তাদের মার্কস নাই। ওকে, দুটো বলো কি প্রশ্ন?